হ্যালো বন্ধুরা, তো তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে এসেছি। যেটা হচ্ছে গিয়ে তোমাদের আজ থেকে বা এর পর থেকে যে ক্লাসটি হতে চলেছে সেটা হচ্ছে গিয়ে ক্লাস 9-10। ক্লাস 9-10 এর যে তোমাদের ক্লাস 9 এবং 10 যে তোমাদের বুক রয়েছে, বই, এই বুকের যে এনসিইআরটি ভার্সন অর্থাৎ এনসিইআরটির যে বুক রয়েছে সেই বুকের অর্থাৎ সেই বইয়ের আমি বেঙ্গলি ভার্সনে একটা অধ্যায় একটা ক্লাসে কমপ্লিট করব। ঠিক আছে? ডিটেলস আলোচনা হবে, ভিতরে কি রয়েছে তা খুঁটিনাটি সমস্ত কিছু দেখা হবে। ওকে? তো আজ আমরা ক্লাস 9 শুরু করছি। ক্লাস 9-এ আমরা কম করে 12টি অধ্যায় পুরো কমপ্লিট করব। 12টি অধ্যায় পুরোটি কমপ্লিট করব এবং শোনো, যেটা প্ল্যানিং রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই যে এটা কিসের কোন বিষয় স্যার, সাবজেক্ট কোন বিষয়, তাহলে আমি বলবো যে বিজ্ঞান। আমাদের বাংলার ছেলেমেয়েরা বিজ্ঞানের সেরকম কোথাও কন্টেন্ট ভালো খুঁজে পায় না। তাই আমি বলবো আমার এই ক্লাসগুলি ফলো আপ করো। যারা আগামীতে রেলওয়ে এক্সাম দেবে, রেলওয়ে রেলওয়ে এক্সাম দিতে চলেছো তাদের জন্য খুবই বেনিফিট হতে চলেছে। অর্থাৎ টেকনিশিয়ান, এনটিপিসি, গ্রুপ ডি, এই সমস্ততে তোমাদের দেখবে যে এই এনসিইআরটি থেকে কিভাবে তোমাদের প্রশ্নগুলো হুবহুব কমন চলে আসে। ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে ক্লাস 9 এবং ক্লাস 10। ক্লাস 9 এবং ক্লাস 10 এর পুরোপুরি আগে এনসিইআরটির বুকগুলোকে পুঙ্খানুপাং পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, যে এই যে 9-10 এর সিলেবাসে মেন জিনিসগুলো কি কি রয়েছে উপরে উপরে আমরা বাস দেখে যাব। একটা চ্যাপ্টার করতে আমরা একটা ক্লাস নেব এবং যে চ্যাপ্টার আমাদের শেষ হবে সেই চ্যাপ্টারের পরে, অর্থাৎ ধরো আজকে আমি একটা অধ্যায় করালাম, এই অধ্যায়ের পরে তোমাদের আমি তোমাদের সেই যে পড়ালাম সেই পড়ানো থেকে তোমাদের আমি টপ 20 প্রশ্ন এবং ডিটেলস অ্যানালাইসিস সহ তোমাদের আমি নেক্সট ক্লাসেই অর্থাৎ এর পরের ক্লাসেই তোমাকে আমি করিয়ে দেব। ঠিক আছে? তো দেখো, তোমরা বলবে যে স্যার এই যে বইটি, এই যে এনসিইআরটি যে বইটি, তো এই এনসিইআরটির যে বই, এই এনসিইআরটির বই তোমরা কোথায় পাবে? তবে তোমাদের আমি বলে দিই, অর্থাৎ গুগলে গিয়ে তোমরা লিখবে যে এসসিইআরটি ত্রিপুরা। ঠিক আছে? যে ওয়েবসাইটটি পাবে সেই ওয়েবসাইটের ভেতরে গিয়ে তোমরা ইবুক সেশনে চলে যাবে। ইবুক সেশনে, সেই ইবুক সেশনের নিচের দিকে স্ক্রল করলে তোমরা এর বেঙ্গলি ভার্সন অর্থাৎ এই বইটি তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা খুব ভালো করে পড়াশুনো করতে পারো বা আমার ক্লাসগুলি দেখেও তোমরা বেশ কিছু উপকৃত হতে পারবে। ঠিক আছে? তো দেখো এখানে প্রথম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চারপাশের পদার্থ। ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়ে যেটা রয়েছে আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ? এরপরে তৃতীয় অধ্যায় যেটা রয়েছে পরমাণু এবং অণু। এইরকম প্রত্যেকটা অধ্যায়কে আমরা একটা একটা ক্লাসে কমপ্লিট করব। অধ্যায় 4 দেখো পরমাণুর গঠন। অধ্যায় 5 দেখো জীবনের মৌলিক একক। অধ্যায় 6 হচ্ছে কলা। অধ্যায় 7 হচ্ছে গিয়ে জীবজগতে বৈচিত্র্য। অধ্যায় 8 হচ্ছে গিয়ে গতি এবং 9 হচ্ছে গিয়ে বল এবং গতির সূত্রাবলী। এবং অধ্যায় 10 দেখো মহাকর্ষ এবং 11 হচ্ছে গিয়ে কার্য এবং শক্তি এবং অধ্যায় 12 হচ্ছে গিয়ে সাউন্ড অর্থাৎ শব্দ। এরপরে অধ্যায় যেটা 13 অধ্যায় সেটা থেকে আমরা আর করব না, অর্থাৎ আমাদের এর মেন লক্ষ্য হচ্ছে অধ্যায় 12 পর্যন্ত করা, অর্থাৎ 12টি অধ্যায় আমরা এখানে ভালোভাবে কমপ্লিট করব একটা একটা ক্লাসে। ধরো আজকে যে অধ্যায়টি শুরু করব সেটা হচ্ছে গিয়ে আমাদের চারপাশের পদার্থ। অত্যন্ত বেসিক জিনিস, যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। ওকে? এবং এর পরের ক্লাসে আমি এই অধ্যায় থেকে টপ 20 প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এই ক্লাসগুলোকে তোমাদের এক কাজ করতে হবে, তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে এই ক্লাসগুলো আমি আদৌ কন্টিনিউ করব কিনা বা এরকম তোমরা চাইছো কিনা। ঠিক আছে? এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এইগুলো তোমাদেরকে একটু করতে হবে। ঠিক আছে? দেখো,
তো অধ্যায় নাম্বার প্রথম যেটা অধ্যায়ের ১ হচ্ছে কি না আমাদের চারপাশের পদার্থ, অর্থাৎ আমাদের চারপাশে যে সমস্ত পদার্থ আমরা দেখতে পাই সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। পুরো ডিটেলস আমরা রিডিং পড়বো না পুরো বইটি, কারণ পুরো বইতে সেরকম কিছু দেওয়া নেই, ঠিক আছে। অনেক কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো আমাদের জানার, সেই তথ্যগুলি আমরা এখানে পড়ব। এরপর দেখো এখানে বলেছে যে পদার্থ কণা দিয়ে তৈরি। অর্থাৎ দেখো আমরা এটুকু জানি যে একটি পদার্থ তৈরি হতে গেলে তার মধ্যে ধরো এইটা যদি আমি একটা পদার্থ ধরি, এর মধ্যে ছোট্ট 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 কণা দ্বারা ছোট্ট ছোট্ট কণা দিয়ে একটা পদার্থ তোমাদের তৈরি হয়ে থাকে। তোমরা এটা সকলেই জানো, ঠিক আছে। দেখো কি বলেছে এখানে, যে দীর্ঘকাল ধরে পদার্থের এর প্রকৃতি সম্পর্কে দুটি বিচারধারা চলে এসেছে। একটি ধারা অনুযায়ী পদার্থ হলো কাঠের ব্লকের মতো নিরবিচ্ছিন্ন, অর্থাৎ একটা জিনিস জানলাম যে পদার্থ কি, পদার্থ হচ্ছে নিরবিচ্ছিন্ন। এবং অপর ধারা অনুযায়ী পদার্থ বালির মতো কণা দিয়ে গঠিত। একটা ধারণা হচ্ছে কি পদার্থ হচ্ছে কি, এক হচ্ছে আমরা বলতে পারি পদার্থ হচ্ছে নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন, ওকে। এবং আরেকটা বলতে পারি বিভিন্ন ছোট্ট ছোট্ট কণা দ্বারা গঠিত, বিভিন্ন ছোট্ট ছোট্ট কণা দ্বারা গঠিত। তাহলে কি না পদার্থ কি নিরবিচ্ছিন্ন নাকি কণা দিয়ে তৈরি? এই সিদ্ধান্ত চলো আমরা কি করি, পরীক্ষা করি। তো এই পরীক্ষাগুলো দেখো দেওয়া রয়েছে এখানে, তোমরা বইটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারো, ঠিক আছে। এছাড়া তোমাদের আরেকটা যেটা কাজ সেটা দেখো আমি বলে দিই। এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রাম, ঠিক আছে। টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেই টেলিগ্রামে গিয়ে তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও, ঠিক আছে। তাহলে তোমাদের ওয়েবসাইট থেকেও খুঁজতে হবে না, আমি টেলিগ্রামে বইটি দিয়ে দেবো, যে বইটি থেকে তোমরা অনায়াসেই তোমরা প্রতিদিনের রিডিং, মানে প্রতিদিন এটা ধরো আমি আজকে এটা পড়ালাম, আমি তো পুরো ডিটেলস পড়াবো না ভালো করে, সেরকম আমি যেখানে পয়েন্টগুলো যে ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিলাম। তো তুমি বাড়িতে এটা পুরো ভালোভাবে রিডিং পড়লে এবং নেক্সট ক্লাসে এসে তুমি দেখলে যে টপ 20টা প্রশ্নের মধ্যে তুমি কটি অ্যাটেন্ড করতে পারছো, ঠিক আছে। এবং টপ 20 শুধু প্রশ্নই করাবো না, তোমাদের টপ 20 প্রশ্নই শুধু করাবো না, তোমাদের এছাড়া এই পুরো ডিটেলস আলোচনাও করে দেবো, ঠিক আছে। দেখো এখানে বলেছে যে দেখো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো একটা লেখা আছে যে ভরের এসআই একক হলো কিলোগ্রাম। এগুলো নিয়ে আমরা পরে ডিটেলস জানবো, তাও যখন লেখা আছে আমরা দেখে নিই। আয়তনের এসআই একক হলো কি না ঘনমিটার, ঘনমিটার, ঠিক আছে। সাধারণভাবে মাপার একক হচ্ছে গিয়ে লিটার, অর্থাৎ 1 লিটার সমান কত ডেসিবেল আমরা দেখতে পাচ্ছি। দেখো আমরা কি জানলাম তাহলে, পদার্থর কণাগুলো ছোট্ট ছোট্ট পদার্থ দ্বারা গঠিত। এরপরে দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে পদার্থর কণাগুলি কতটা ক্ষুদ্র, কতটা ক্ষুদ্র। তাহলে দেখো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পদার্থের কণাগুলি নিরবিচ্ছিন্ন ভাবে গতিশীল। এইটা তোমাদের মনে রাখতে হবে যে পদার্থের কণাগুলি কিরকম, না পদার্থের কণাগুলি হচ্ছে নিরবিচ্ছিন্ন ভাবে গতিশীল। এরপরে দেখো আর একটা পয়েন্ট যেটা মনে রাখতে হবে যে কি না পদার্থের কণাগুলি নিরবিচ্ছিন্নভাবে গতিশীল। এরপরে দেখো পদার্থের কণাগুলি কতটা ক্ষুদ্র, কতটা কি সেটা আমাদের জানতে হবে। এবং দেখো খুবই ক্ষুদ্র, যতটা ক্ষুদ্র আমরা কি কল্পনা করতে পারি তার থেকেও ক্ষুদ্র, অর্থাৎ পদার্থর কণাগুলি এতটাই ক্ষুদ্র যেগুলো দেখো আমরা কল্পনা করতে পারি, অর্থাৎ পদার্থের কণাগুলি খুবই ক্ষুদ্র। আমরা যতটা ক্ষুদ্র কল্পনা করতে পারি তার থেকেও পদার্থের কণাগুলি ক্ষুদ্র। পদার্থের কণাগুলির মধ্যে কি ফাঁকা স্থান বর্তমান, অর্থাৎ আমরা বলতে পারি যে পদার্থের যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর মধ্যে কি রয়েছে, ফাঁকা স্থান আমরা লক্ষ্য করতে পারি, ওকে। এরপরে দেখো বলেছে যে পদার্থর কণাগুলি পরস্পরকে আকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণ করবে, এইটা তোমাদের মনে রাখতে হবে। এছাড়া আমি পুরো এক্সাম্পল বা যে উদাহরণগুলো দেওয়া আছে সেই জিনিসগুলোতে যাচ্ছি না। এটা আমরা কিভাবে দেখো
এটা আমি একটু বলে দিই যে দেখো পদার্থের কণাগুলি পরস্পরকে আকর্ষণ করে। এখানে যদি দেখো একটি পাত্রে কিছুটা জল নাও, সেখানে তুমি নিজের আঙুলটাকে একটি পাত্র নিলে, এই পাত্রের মধ্যে কি এখানে জল নিলে, তো এই জলের ভেতরে তুমি একটা আঙুলকে দিয়ে দিলে, তো কি হবে না, আঙুল দিলে জলের ওপরের তলটি কাটার চেষ্টা করো, তাহলে তা তুমি কি তলটি কাটতে পারছো? দেখতেলে। তো জলের তলটি একসাথে থাকার পেছনে কি কারণে থাকতে পারে? ঠিক আছে, এটা আমরা বুঝবো যে এই তিনটি, অর্থাৎ একটিই বোঝা যায় যে পদার্থের কণাগুলির মধ্যে এক প্রকার বল কাজ করছে। ঠিক আছে, যা পদার্থের কণাগুলিকে একসাথে ধরে রাখতে সাহায্য করে। এই আকর্ষণ বলের মাত্রা পদার্থের মানে পদার্থের প্রকারভেদে এক এক রকম হয়ে থাকে। মানে পদার্থ যেরকম ধরনের ধরনের হয়, সেরকম তার আকর্ষণ শক্তিও আমরা অনেকভাবে দেখতে পাই। দেখো, এরপরে বলেছে যে পদার্থের বিভিন্ন অবস্থা, অর্থাৎ পদার্থের আমরা তিনটি অবস্থা দেখতে পাই। সচরাচর আমরা তিনটি অবস্থা দেখতে পাই। তার মধ্যে দেখো, একটা হচ্ছে গিয়ে কঠিন অবস্থা, একটা হচ্ছে গিয়ে তরল অবস্থা, আর একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। এখানে দেখো লেখা আছে যে তোমরা চারপাশের বিভিন্ন রকমের পদার্থ গুলিকে পর্যবেক্ষণ করো, তাদের বিভিন্ন অবস্থাগুলি কি কি আমরা দেখতে পাই। আমাদের চারপাশের পদার্থগুলি তিনটি অবস্থায় থাকে, অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয়। পদার্থের কণাগুলি বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে পদার্থ তিনটি অবস্থা সৃষ্টি হয়েছে। এই তিনটি অবস্থা সম্পর্কে আমরা একটু একটু জেনে নেব। যেটা দেখো যে কঠিন অবস্থা, কঠিন অবস্থা আমরা কোনগুলো বলতে পারি? ধরো একটা করে কলম, বই, সুচ, এই জিনিসগুলো হচ্ছে কঠিন পদার্থ। তাহলে ওপরের কি, ওপরের সবগুলি হচ্ছে কঠিন পদার্থের উদাহরণ। আমরা লক্ষ্য করলাম যে প্রত্যেকটা নির্দিষ্ট আকার, নির্দিষ্ট সীমারেখা, নির্দিষ্ট আয়তন রয়েছে। তাহলে কি জানলাম? প্রত্যেকটির নির্দিষ্ট আকার রয়েছে, নির্দিষ্ট সীমারেখা রয়েছে এবং নির্দিষ্ট আয়তন রয়েছে। অর্থাৎ এরা অর্থাৎ এরা হচ্ছে গিয়ে সংকোচনশীলতা সংকোচনশীলতা নগণ্য। তাহলে এই জিনিসটা তোমাদেরকে ভালোভাবে একটু মনে রাখতে হবে। তো দেখো, বাইরে থেকে বল প্রয়োগ করলেও কঠিন পদার্থগুলো নিজেদের আকৃতি বজায় রাখার প্রবণতা দেখায়। বল প্রয়োগ করে কঠিন পদার্থকে ভাঙা যেতে পারে, কিন্তু তাদের আকৃতির পরিবর্তন করা একটা কষ্টসাধ্য ব্যাপার। ঠিক আছে, তাহলে একটু আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে কঠিন পদার্থটা কি। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে যেটা রয়েছে যে তরল অবস্থা। তরল অবস্থা কি? তরল অবস্থা হচ্ছে যে যেটা হচ্ছে জল, ঠিক আছে, রান্নার তেল, দুধ, ফলের রস, ঠান্ডা জল, এই সমস্ত কিছু আমরা বলতে পারি কি না লিকুইড, অর্থাৎ তরল পদার্থ। তাহলে তরলের আমরা বলতে পারি নির্দিষ্ট আকার, আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন রয়েছে। আকার না থাকলেও আয়তন রয়েছে। এটা আমরা কিভাবে বুঝবো যে আয়তন রয়েছে? ধরো, তোমাকে আমি বললাম এইটা একটা যদি পাত্র হয়, তো এই পাত্রে আমরা কি করলাম, এই পাত্রে আমি যদি একটা পুরো ভর্তি জল রেখে দিই, তাহলে এই যে যে পাত্রে জলটি আমি রাখলাম সেই পাত্রের আকারটি ধারণ করবে তরল পদার্থ। ঠিক আছে, এটা ধরো একটা পাত্র। ওকে, তাহলে এই পাত্রের আকার ধারণ করবে। ঠিক আছে, এই পাত্রের আকার ধারণ করছে। কেমন? তাহলে যে পাত্রে রাখা হয় তরল, সেই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থ প্রবাহিত হয় এবং আকারের পরিবর্তনও হয়ে থাকে। ধরো এখান থেকে আমি ঢেলে দিলাম, তাহলে তরল পদার্থ কি হলো, সেটা আকারেরও পরিবর্তন হলো। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা তরল প্রবাহীও বলতে পারি। ঠিক আছে, এটাও আমরা বলতে পারি। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে আমাদের কি না, সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থা আমরা কিভাবে বুঝবো? গ্যাসীয় অবস্থাটা হচ্ছে গিয়ে দেখো, সেটা হচ্ছে একজন ধরো বেলুন বিক্রেতাকে তুমি যদি দেখো, একটা গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে অনেকগুলি বেলুন ফোলাতে দেখেছো তোমরা অনেকে। একটি সিলিন্ডার থেকে কয়টি বেলুন ফোলাতে পারেন তার কাছে জেনে নাও এবং সিলিন্ডারটি কি গ্যাস আছে সেটাও জিজ্ঞেস করো। ঠিক আছে, একবার তোমরা এই জিনিসটা পরীক্ষা করে দেখো। ঠিক আছে, তাহলে গ্যাস জিনিসটা আমরা বুঝতে পারলাম। আরো আমরা জেনেছি যেগুলো এলপিজি, সিএনজি, প্রাকৃতিক গ্যাস, যেটা একটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, বিভিন্ন গ্যাসের তোমরা নাম শুনেছো এবং গ্যাস সম্পর্কেও তোমরা মোটামুটি ভাবে অবগত। এরপরে দেখো উষ্ণতা পরিবর্তনের প্রভাব।
এর পরের পয়েন্ট যেটা রয়েছে দেখো, উষ্ণতা পরিবর্তনের প্রভাব, ইফেক্ট অফ চেঞ্জ অফ টেম্পারেচার, অর্থাৎ উষ্ণতা পরিবর্তনে কি প্রভাব ফেলে। তাহলে পদার্থ তার অবস্থার পরিবর্তন করে। কি কি অবস্থার পরিবর্তন করতে পারে? আমরা পর্যবেক্ষণ থেকে জানিয়েছি যে জল পদার্থের তিনটি অবস্থাতেই থাকতে পারে। একটা হচ্ছে কঠিন অবস্থা, একটা হচ্ছে তরল অবস্থা, আর একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। ঠিক আছে, এই তিনটি অবস্থা আমরা দেখতে পাই। এরপরে দেখো যেটা জানার সেটা হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা জানবো এরপরে একটা যেটা খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে দেখো, বলে দিই একটু। দেখো, কঠিন পদার্থের গলনাঙ্কের থেকে কঠিন পদার্থের অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল থাকে তার মাত্রা সম্পর্কে আমরা ধারণা করতে পারি। ঠিক আছে, এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এরপরে দেখো আর একটা জিনিস যেটা কি না, বরফের গলনাঙ্ক কত। বরফের গলনাঙ্ক এটা তোমাদের পরীক্ষায় আসে থাকে, দেখবে 273.15 কে, অর্থাৎ কেলভিন। ওকে, বুঝতে পেরেছো? এরপরে দেখো, কঠিন পদার্থ যখন গলতে শুরু করে তখন তার উষ্ণতা স্থির থাকে, তাহলে এই তাপশক্তি কোথায় যায়? ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা পরে জানছি। এরপরে দেখো যেটা আমি বলবো যে সেটা হচ্ছে গিয়ে আহ বলেছে যে এই 0 ডিগ্রি উষ্ণতাকে আমরা কি বলে থাকি? 0 ডিগ্রি। তাই 0 ডিগ্রি উষ্ণতা জলের কণাগুলি মধ্যাকার শক্তির সম উষ্ণতায় বরফের কণাগুলির মধ্যাকার শক্তির তুলনায় অনেক বেশি, এটা জানার দরকার নেই। এরপরে দেখো যে জিনিসটা আমরা কি, যে এই যে ছক দেওয়া আছে যে উষ্ণতার একক দেখতে পাচ্ছ কেলভিন, যেটা 0 ডিগ্রি সি সেটা তোমাদের হয়ে যাবে 273.15 কেলভিন। ঠিক আছে, আচ্ছা হিসেবের সুবিধার জন্য আমরা বলতে পারি 273 কে। ওকে, এই জিনিসটা তোমরা দেখো, এই জিনিসটা থেকে অনেক কিছু জানতে পারবে। যেটা হচ্ছে দেখো কঠিন অবস্থা, তো এই কঠিন অবস্থায় যদি আমি তাপ দিই তাহলে তরল অবস্থা হবে, কেমন? আবার তরল অবস্থায় যদি তাপ দিতে থাকি তাহলে আমাদের কি হয়ে যাবে? গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। এবং এই গ্যাসকে যদি আমি ঠান্ডা করি তাহলে তরল হবে, আর এই তরলকে যদি আমি ঠান্ডা করি তাহলে আমাদের কঠিন পাওয়া যাবে। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা খুব দরকারে লাগবে পরবর্তীতে। এরপরে দেখো যেটা জানার সেটা বলছি, যে জিনিসগুলো জানার আমি সেই জিনিসগুলোই আমি তোমাদেরকে তুলে ধরছি। ঠিক আছে, দেখো এরপরে যেটা রয়েছে সেটা তোমাদের জানতে হবে। সেটা এখানে একটা ছোট্ট কনসেপ্ট রয়েছে যেটা হচ্ছে গিয়ে আমাদের অবক্ষেপণ। অবক্ষেপণ কি? দেখো, তরলে রূপান্তরিত না হয়ে কঠিন থেকে সরাসরি তরলে রূপান্তরিত না হয়ে যখন কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরকে আমরা বলে থাকি ঊর্ধ্বপাতন, এবং তরলে রূপান্তরিত না হয়ে গ্যাসীয় থেকে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরকে আমরা বলে থাকি অবক্ষেপণ। তাহলে এখানে আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে গিয়ে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনটা কি? ঊর্ধ্বপাতন হচ্ছে গিয়ে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর, এবং এটা হচ্ছে গ্যাসীয় থেকে, অবক্ষেপণ হচ্ছে গিয়ে গ্যাসীয় থেকে সরাসরি কি না কঠিনে রূপান্তর। ওকে, যেটা আমরা এই মাত্র যেটা জানলাম। ওকে, এরপরে দেখো যেটা জিনিসটা রয়েছে, এই যে ছকটা, পদার্থের তিনটি অবস্থার পরিবর্তনের একটা কি রূপান্তর, তিনটি অবস্থার যে পরিবর্তন সেই পরিবর্তনের একটা রূপান্তরের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এইটা থেকে আমরা কি বলতে পারি? দেখো, দেখো আমি বলে দিচ্ছি, যদি তোমাদের প্রশ্ন আসে যে ঊর্ধ্বপাতন কি, দেখো ঊর্ধ্বপাতন এখানে দেখিয়ে দিয়েছে যে কঠিন থেকে সরাসরি যদি গ্যাস হয়ে যায়, অর্থাৎ কঠিন থেকে গ্যাস হচ্ছে গিয়ে ঊর্ধ্বপাতন। ওকে, আর গ্যাস থেকে সরাসরি যদি কঠিন হয়ে যায় তাহলে তাকে আমরা বলে থাকি অবক্ষেপণ। অবক্ষেপণ, এই জিনিসটা জানলে। এবং দেখো এখানে গ্যাস থেকে সরাসরি যদি তরল হয়, গ্যাস থেকে সরাসরি তরল সেটা আমরা ঘনীভবন বলবো। এবং দেখো তরল থেকে সরাসরি যদি আমাদের এর গ্যাস হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো বাষ্পীভবন। ওকে, সেটাকে আমরা কি বলবো? বাষ্পীভবন। এরপরে দেখো যে কঠিন থেকে যদি সরাসরি তরল হয় তাহলে সেটাকে আমরা বলবো কঠিন থেকে গলন বলবো, গলন।
এবং যেটা তরল থেকে যখন সরাসরি কঠিনে রূপান্তরিত হবে সেটা আমরা বলে থাকি কঠিনীভবন। সেটাকে আমরা বলবো কি কঠিনীভবন। দেখো আরো একবার জিনিসটাকে বলে দিই আমি, যেটা হচ্ছে গিয়ে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে কঠিন থেকে যখন তোমাদের গ্যাস হবে সেটাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন সরাসরি, এবং যখন আমরা গ্যাস থেকে সরাসরি কঠিন পদার্থ পাবো তখন আমরা সেটাকে বলবো অবক্ষেপণ। ওকে, দেখো তরল থেকে যখন সরাসরি বাষ্পে পরিণত হবে সেটাকে আমরা বলবো বাষ্পীভবন, এবং গ্যাস থেকে যখন তরলে পরিণত হবে সেটাকে আমরা বলবো ঘনীভবন। ওকে, এরপরে দেখো যখন তরল থেকে সরাসরি কঠিন হবে সেটা হবে কঠিনীভবন, এবং কঠিন থেকে যখন তরল হবে সেটা হয়ে যাবে আমাদের গলন। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো যেটা, সেটা হচ্ছে বাষ্পায়ন। বাষ্পায়নটা কি? তো বাষ্পায়ন হচ্ছে গিয়ে পদার্থের অবস্থানান্তরের জন্য কি সবসময় আমাদের তাপ এবং চাপের পরিবর্তন প্রয়োজন হয়? দৈনন্দিন জীবন থেকে তুমি এমন কিছু উদাহরণ দিতে পারো যেখানে স্ফুটনাঙ্ক না পৌঁছে কোন তরল বাষ্পে পরিণত হচ্ছে। এই জিনিসগুলো তোমরা পড়বে যেখানে তোমরা বাষ্পায়নটা খুব ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমি বলি যে বাষ্পায়ন হচ্ছে গিয়ে আমরা জানি যে পদার্থের কণাগুলি সর্বদা গতিশীল, কখনো স্থির থাকে না, কখনো স্থির থাকে না, এবং কখনো স্থির থাকে না। কোনো গ্যাস, তরল বা কঠিন পদার্থ বিভিন্ন গতিশক্তি সম্পন্ন কণা থাকে। তরল পদার্থের ক্ষেত্রে উপরিতলে থাকা ক্ষুদ্র অংশের কণার গতিশক্তি বেশি হয় ফলে এরা অন্যান্য কণার আকর্ষণ বল কাটিয়ে সহজেই তরল থেকে বাষ্পে পরিণত হয়। স্ফুটনাঙ্কের নিচে যে কোনো উষ্ণতায় তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে আমরা বলে থাকি এই যে কোনো বলেছে স্ফুটনাঙ্কের নিচে যে কোনো উষ্ণতায় তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে আমরা বলে থাকি বাষ্পায়ন। ঠিক আছে, দেখো বাষ্পায়নকে প্রভাবিত করে এমন কিছু বিষয়সমূহ সেটা তোমরা এইখানে দেখে নেবে যে এমন কিছু বিষয়সমূহ যেগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, বাষ্পায়ন কিভাবে শীতলতা সৃষ্টি করে এটাও তোমরা দেখে নেবে। দেখো এই জিনিসটা, দেখো একটা জিনিস দিয়েছে যে বরফ শীতল জলপূর্ণ একটা গ্লাসের বাইরে এর দিকে বিন্দু বিন্দু জল দেখা যায় কেন? এই যে দেখো একটা যখন আমরা দেখি যখন আমরা দেখি কি না বরফ ভর্তি, তো একটা গ্লাসের মধ্যে যদি আমি বরফ ভর্তি করে রাখি তাহলে বাইরের দিকটা আমরা কি দেখি, এরকম বিন্দু 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 করে জলের আমরা অবস্থান দেখতে পাই। চলো একটা গ্লাসের মধ্যে আমরা কিছু বরফ শীতল করে জল নিই, কিছুক্ষণের মধ্যেই আমরা বাইরে থেকে জল দেখতে পাবো। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প কণাগুলির ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে শক্তি হারিয়ে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় জল বিন্দুতে পরিণত হয়, যাদের আমরা জলকণা রূপে দেখি। তাহলে কি হয় ব্যাপারটা, যখন ওই বিন্দুগুলো কি হয় বায়ুতে উপস্থিত যে জলীয় বাষ্প আর বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প কণাগুলির ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে শক্তি হারিয়ে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় জল বিন্দুতে পরিণত হচ্ছে। আর একটা জিনিস আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি গ্রীষ্মকালে আমরা সুতির কাপড় পরিধান করি কেন? দেখো গ্রীষ্মকালে আমরা সুতির কাপড় কেন পরিধান করে থাকি সেটা আমরা জানবো। যে দেখো গ্রীষ্মকালে আমাদের শরীরের শারীরবৃত্তীয় ক্রিয়া কৌশলের কারণে আমরা অতিরিক্ত ঘামি, যার জন্য আমাদের শরীর ঠান্ডা থাকে। আমরা জানি যে বাষ্পায়নের সময় তরলের পৃষ্ঠতলের কণাগুলি এ, আহ, পরিপার্শ্বিক থেকে এবং শরীরের পৃষ্ঠতল থেকে তাপশক্তি সংগ্রহ করে বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হয় শরীর থেকে গৃহীত এই তাপশক্তির পরিমাণ বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় নীলতাপের সমান। ফলে শরীর ঠান্ডা হয়। সুতির কাপড় কি হয় উত্তম জল শোষক বলে আমাদের শরীর ঘাম থেকে চুষে নেয় এবং সহজে বাষ্পায়নের জন্য একে বায়ুতে উন্মুক্ত করে দেয়। ঠিক আছে, জিনিসগুলো খুব কনসেপচুয়াল, বেশ সুন্দর জিনিস জানার রয়েছে। তো এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখানে একটা বিজ্ঞানী, দেখো বর্তমান কালে বৈজ্ঞানিকগণ
পদার্থের 5টি অবস্থার কথা বলেছেন, যেটা কি না একটা হচ্ছে, তো আমরা 3টি অবস্থা জানলেছিলাম, এখানে বলেছেন যে বৈজ্ঞানিকগণ বলছেন যে 5টি অবস্থা, যেটা হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয় সম্পর্কে আমরা পড়ে নিয়েছি। আর একটা বলছেন যে প্লাজমা এবং বোস-আইনস্টাইন কনডেনসেট। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বোস-আইনস্টাইন কনডেনসেট। তো আগে আমরা জানি যে প্লাজমা, অর্থাৎ প্লাজমা কি, প্লাজমা হচ্ছে অত্যাধিক শক্তিশালী এবং অত্যাধিক উত্তেজিত কণা দিয়ে এই অবস্থানটি তৈরি। এইখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এইটা তোমরা পড়ে নেবে। তো এই কণাগুলি আয়নিত গ্যাসীয় অবস্থায় অবস্থায় থাকে এবং প্রতিপ্রভ টিউব এবং নিয়ম বাল্বে প্লাজমা অবস্থায় বর্তমান। নিয়ন বাল্বের ভেতরে নিয়ন গ্যাস এবং প্রতিপ্রভ বাল্বের ভেতরে হিলিয়াম গ্যাস এবং অন্য কোনো গ্যাস থাকে। যখন বাল্বের ভেতরে তড়িৎ শক্তি প্রবাহিত হয়, তখন গ্যাসগুলি আয়নিত হয় এবং অর্থাৎ আহিত হয়। এভাবে আহিত হওয়ার ফলে বাল্বের ভেতরে প্লাজমা অবস্থার সৃষ্টি হয়। এই দুটো কনসেপ্ট তোমরা অবশ্যই বাড়িতে দেখে এবং পড়ে নিও। ঠিক আছে, এরপরে যেগুলো দেখো, এরপরে তোমাদের অনুশীলনীতে আমরা কি কি শিখলাম সেই জিনিসগুলো দেওয়া রয়েছে। তো এইগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। সেটা হচ্ছে কি, এটা আমরা একটু দেখে নেব যে কি কি জিনিস শিখলাম। সেই জিনিসগুলো থেকে আমরা অনুশীলনীটা তোমরা দেখবে যে কতটা কি পারছো। তাহলে আমরা দেখে নেব যে এই জিনিসটা থেকে আমরা কি কি শিখলাম আজকে। তাহলে দেখো, যে জিনিসগুলো আমরা শিখলাম সেটার মধ্যে প্রথমেই হচ্ছে গিয়ে যে কি বলবো, যে পদার্থ হচ্ছে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। প্রথম কথা, প্রথমেই আমরা এটা জেনেছি যে পদার্থ হচ্ছে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। কেমন? এরপরে দেখো যে আমাদের চারপাশের পদার্থগুলির 3টি অবস্থা থাকে, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। তো কঠিনে কণাগুলির মধ্যাকার আকর্ষণ বল সবচেয়ে বেশি, তরলে মাঝামাঝি এবং গ্যাসে হচ্ছে সবচেয়ে কম। তাহলে কঠিনে কণাগুলির মানে মধ্যাকার যে আকর্ষণ বল সবচেয়ে বেশি হয়, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কি না, পদার্থের গঠনকারী কণাগুলির মধ্যকার ফাঁকা স্থান এবং গতিশক্তি কঠিনে সবচেয়ে কম। গতিশক্তি কঠিনে সবচেয়ে কম, তরলে মাঝামাঝি এবং গ্যাসে সবচেয়ে বেশি। তাহলে দেখো, এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম যে পদার্থের গঠনকারী কণাগুলির মধ্যাকার ফাঁকা স্থান এবং গতিশক্তি, ফাঁকা স্থান এবং গতিশক্তি কঠিনে হচ্ছে সবচেয়ে কম, কঠিনে হচ্ছে সবচেয়ে কম এবং গ্যাসে হচ্ছে মধ্যাকার স্থানটা সবচেয়ে বেশি। এরপরে দেখো যে কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলি সোজা সবচেয়ে বেশি সুবিন্যস্ত, তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলি পিছলে একে অপরের ওপর গড়িয়ে যেতে পারে, যেখানে গ্যাসের ক্ষেত্রে কণাগুলি শৃঙ্খলাবদ্ধ নয়, এলোমেলোভাবে ছুটে বেড়ায়। ঠিক আছে, এলোমেলোভাবে কি করে, ছুটে বেড়ায়। এরপরে যেটা জানলাম দেখো, যে পদার্থের অবস্থাগুলি পরস্পর কি রূপান্তরযোগ্য। উষ্ণতা এবং চাপ পরিবর্তনের মাধ্যমে পদার্থের অবস্থারও পরিবর্তন সম্ভব। এরপরে যেটা জানলাম যে তরল অবস্থার মধ্য দিয়ে না গিয়ে সরাসরি কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তনই হলো আমাদের ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন আমরা জানি যে আমরা সেই ছকটাই দেখেছিলাম যে কঠিন থেকে সরাসরি যখন গ্যাসীয় চলে যাবে এবং গ্যাস থেকে যখন সরাসরি কঠিনে চলে যাবে, তখন সেটা কি হয়ে যাবে, অবক্ষেপণ। ঠিক আছে, এরপরে দেখো, স্ফুটন তরলের সমস্ত অংশ জুড়ে ঘটে এমন একটি ঘটনা যেখানে তরলের সমস্ত অংশের কণাগুলি গ্যাসীয় অবস্থায় কি হয়, রূপান্তরিত হয়ে থাকে, গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে থাকে। এরপরে যেটা জেনেছি সেটা হচ্ছে কি না, বাষ্পায়ন। বাষ্পায়ন তরলের পৃষ্ঠতলীয় একটা ঘটনা। তরলের পৃষ্ঠতলের কণাগুলি যথেষ্ট পরিমাণে শক্তি সংগ্রহ করে নিজেদের মধ্যে আকর্ষণ বলকে অতিক্রম করে গ্যাসীয় অবস্থার পরিবর্তন করে থাকে। এরপরে দেখো, এরপরে যেটা জেনেছি যে বাষ্পায়নের হার নির্ভর করে বায়ুমণ্ডলের উন্মুক্ত তরলের উপরিতলের ক্ষেত্রফল, উষ্ণতা, আর্দ্রতা এবং বায়ু প্রবাহের ওপর। কেমন? এরপরে দেখো, বাষ্পায়নে শীতলতার সৃষ্টি হয়, এটাও আমরা জেনেছি।
এরপরে কি, বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি কোনো তরলের নির্দিষ্ট স্ফুটনাঙ্কে পৌঁছে বাষ্পে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই তরলের বাষ্পীভবনের নীল তাপ বলে। এটা আমরা সেখানে পড়িনি, কিন্তু এখানে আমরা এটা জেনে নিলাম ব্যাপারটা। তোমরা পড়বে, এটা পেয়ে যাবে। এরপরে দেখো যেটা লেখা আছে, যেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি কোনো কঠিন এর নির্দিষ্ট গলনাঙ্কে তরলে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কঠিন গলনের নীল তাপ বলা হয়ে থাকে। তাকে কঠিন গলনের নীল তাপ বলা হয়ে থাকে। এরপরে দেখো যে ছকটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রাখো। সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে ইম্পর্টেন্ট ছক, সেটা হচ্ছে কি, এখানে রাশি কয়েকটার নাম লেখা আছে, অর্থাৎ 7টা রাশির নাম লেখা আছে, তাদের একক দেওয়া আছে এবং তাদের প্রতীকও তোমাদের দেওয়া আছে। এখান থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন মানে একটা দেবেই দেবে। ঠিক আছে, দেখো প্রথমে যেটা রয়েছে সে রাশি উষ্ণতা। তো উষ্ণতার একক হচ্ছে কেলভিন, যাকে আমরা কে দিয়ে প্রকাশ করছি। দৈর্ঘ্য, তারপরে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যের একক আমরা মিটার, যেখানে এম দিয়ে প্রকাশ করছি। ভরের একক হচ্ছে গিয়ে কিলোগ্রাম, যাকে কেজি দিয়ে প্রকাশ করছি। ওজন, দেখো ওজন হচ্ছে গিয়ে নিউটন, যাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি। আয়তন যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ঘন মিটার, অর্থাৎ সেটাকে আমরা এম কিউব দিয়ে প্রকাশ করছি। ঘনত্ব যেটা হচ্ছে কিলোগ্রাম প্রতি ঘনমিটার, সেটা হচ্ছে গিয়ে কেজি কেজি পার মিটার কিউব দিয়ে প্রকাশ করছি। যাকে চাপের একক হচ্ছে গিয়ে পাস্কাল। ওকে, দেখো এই জিনিসগুলো আরেকবার আমি বলে দিচ্ছি, যে উষ্ণতার একক কেলভিন, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, ওজনের একক হচ্ছে নিউটন, আয়তনের একক হচ্ছে গিয়ে ঘনমিটার, ঘনত্বের একক হচ্ছে কিলোগ্রাম প্রতি ঘনমিটার, চাপের হচ্ছে পাস্কাল। তাহলে উষ্ণতা কি হলো, কেলভিন, দৈর্ঘ্য হচ্ছে মিটার, ভর হচ্ছে কিলোগ্রাম, ওজন হচ্ছে গিয়ে নিউটন, আয়তন হচ্ছে গিয়ে ঘনমিটার, ঘনত্ব হচ্ছে গিয়ে কিলোগ্রাম প্রতি ঘনমিটার, এবং চাপ হচ্ছে গিয়ে পাস্কাল। প্রতীকগুলো দেখে নেবে। এরপরে যে অনুশীলনীতে রয়েছে সেটা হচ্ছে কি, সেই প্রশ্নগুলো তোমরা দেখবে এবং উত্তর করারও চেষ্টা করবে। উত্তর করারও তোমরা অবশ্যই চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি টপ 20 প্রশ্ন এবং তাদের ডিটেলস অ্যানালাইসিস, অর্থাৎ ডিটেলসে তোমাদের অ্যানালাইসিস অর্থাৎ বলে দেবো। ঠিক আছে, এরপরের ক্লাসে তাহলে এই চ্যাপ্টার থেকে টপ 20টি প্রশ্ন আলোচনা হবে, এবং দেন তারপর তোমাদের এই পরের চ্যাপ্টার, অর্থাৎ আমাদের চারপাশের পদার্থ কি বিশুদ্ধ, এইটা শুরু করব। ঠিক আছে, এভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে।